ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজির ইউনিট 2 আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এর মধ্যে ফার্স্ট টপিক গ্যামেটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস অ্যান্ড ওজেনেসিস। Definition of gametogenesis. Gametogenesis is the differentiation of primordial germ cells, যেটাকে PRCOs বলা হয় শর্টে, to produce gametes, that is sperms or ova. Sperms হচ্ছে মেলের ক্ষেত্রে এবং ওভা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। তাহলে গ্যামেটোজেনেসিস, প্রোডাকশন অফ গ্যামেট। জেনেসিস এর মানে হচ্ছে টু প্রডিউস হোয়াট? প্রডিউস গ্যামেটস। প্রডিউস গ্যামেটস in case of male it is sperm and in case of female it is ova. এই যে গ্যামেট তৈরি হচ্ছে, এই গ্যামেটদের স্টেম সেল বা প্রোডাকশন সেল বা প্রডিউসার সেল কারা, প্রথম কোথা থেকে এই গ্যামেট তৈরি হয়? এই গ্যামেটের স্টেম সেল হচ্ছে প্রাইমোডিয়াল জার্ম সেলস বা পিজিসি, প্রাইমোডিয়াল জার্ম সেলস। এরা হচ্ছে প্রথম যেখান থেকে গ্যামেট তৈরি হয় যে কোনো অর্গানিজমে বা জীবদেহে। গ্যামেট সাধারণত স্পার্মাটোজোয়া, যেটা স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে হয়, বা ওসাইটস, যেটা ওজেনেসিস পদ্ধতিতে হয়। তাহলে গ্যামেটোজেনেসিস দু ধরনের, একটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, একটা হচ্ছে ওজেনেসিস। স্পার্মাটোজেনেসিস মেলের দেহে হয় যেখানে প্রাইমারি স্পার্মাটোসাইট বা 2N থেকে যেখানে স্পার্ম তৈরি হয় যারা N হয়, এবং ফিমেলের ক্ষেত্রে ওজেনেসিস হয় যেখানে প্রাইমারি ওসাইট থেকে ওভাম তৈরি হয়, একটাই ম্যাচিওর ওভাম তৈরি হয়, বাকি এন যারা হয় সবাই কিন্তু পোলার বডি এবং পরবর্তীকালে তারা নষ্ট হয়ে যায়। সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন, যখন গ্যামেটোজেনেসিস হয়, গ্যামেট তৈরি হয়, তখন এই জেনেসিস অফ টু সেক্সেস ডিপেন্ড অন জেনেটিক ডিফারেন্সেস। এই জেনেটিক ডিফারেন্স কী করে হয়? দ্য জেনেটিক ডিফারেন্সিয়েশন বা ডিটারমিনেন্ট অফ সেক্স ইজ অন দ্য ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর যে কোনো একটা অর্গানিজম, আমরা যদি হিউম্যানের ক্ষেত্রেই ধরি, সেই অর্গানিজম বা হিউম্যান বিইং মেল হবে না ফিমেল হবে। যদি ওয়াই ক্রোমোজোম থাকে, প্রেজেন্স অফ ওয়াই, ইফ ইয়েস, দেন মেল গোনাড তৈরি হবে, দ্যাট ইজ টেস্টিস। প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোজোম ডিফারেন্সিয়েশনের ফলে মেল গোনাড প্রডিউস করবে, অর্থাৎ তৈরি। তাহলে ওয়াই ক্রোমোজোম সেজ মেক এ টেস্টিস। তাহলে এই ওয়াই ক্রোমোজোম কিন্তু থাকলে টেস্টিস তৈরি হবে, যদি না থাকে তাহলে কেউ বলছে না টেস্টিস তৈরি হবে, তখন কিন্তু নর্মালি সেখানে ফিমেল গোনাড তৈরি হবে বা ওভারিজ তৈরি হবে। তাহলে ওয়াই ক্রোমোজোম থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে সেক্সুয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। এবার টেস্টিস ডিটারমিনেন্ট জেন, অর্থাৎ এটাকে টিডিএফ জিনও সংক্ষেপে বলা হয়, যেটাকে বলা হয় এসআরওয়াই জিন, এর আর একটা নাম, অর্থাৎ সেক্স ডিটারমিনিং রিজিয়ন অফ দ্য ওয়াই ক্রোমোজোম। পার্টিকুলার আমরা জানি যে এক্স এবং ওয়াই এই দুটো হলো আমাদের সেক্স ক্রোমোজোম। এবার সেক্স ক্রোমোজোমের মধ্যে যদি ওয়াই ক্রোমোজোম থাকে, সেই ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে ওয়াই ক্রোমোজোমের শর্ট আর্ম, সেইখানে জিন থাকে যারা কিন্তু সুইচিং অর কন্ট্রোলিং জিন থাকে, যারা রেগুলেট করে যা এক্সপ্রেশন অফ দ্য আদার ডাউনস্ট্রিম জিন, দ্যাট ইজ ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস। তাহলে এসআরওয়াই জিন, অর্থাৎ প্রথম হচ্ছে আমাদের ওয়াই ক্রোমোজোমের যে শর্ট আর্ম থাকে বা সেক্স ডিটারমিনিং রিজিয়ন থাকে শর্ট আর্মের মধ্যে, সেই শর্ট আর্মের সেক্স ডিটারমিনিং রিজিয়নে একটা পার্টিকুলার লোকেশনে কিন্তু কিছু জিন রয়েছে যারা তাদের ডাউনস্ট্রিম, অর্থাৎ তাদের পরে পরে যে জিনগুলো রয়েছে তাদেরকে কন্ট্রোল বা রেগুলেট করে এবং তাদেরকে বলে যে তারা সুইচ অন হবে না সুইচ অফ হবে, এবং সেই রেগুলেশনের ফলে যে প্রোটিনস তৈরি হয়, সেই প্রোটিনসগুলো কিন্তু পরবর্তীকালে মেল গ্যামেট, অর্থাৎ যেটা টেস্টিস তৈরি করতে বা টেস্টিসে কনভার্ট হতে, প্রোডাকশন অফ টেস্টিস, এটা কিন্তু সাহায্য করে। ডেভেলপমেন্ট অফ গোনাড, কমন বাইপোটেনশিয়াল প্রিকারসার। তাহলে প্রথম যখন গোনাড তৈরি হয় তখন কিন্তু তার বাইপোটেনশিয়াল থাকে, সে মেলও হতে পারে, সে ফিমেলও হতে পারে, অর্থাৎ সে টেস্টিস তৈরি করতে পারে বা সে ওভারি তৈরি করতে পারে। ইন কেস অফ এসআরওয়াই জিন, অর্থাৎ তারা কিন্তু টেস্টিসে ডিটারমিন্ড হয় যে টেস্টিসই তৈরি করতে হবে। ইন অ্যাবসেন্স অফ এসআরওয়াই জিন, ইট ডিটারমিন্ড টু ক্রিয়েট অর প্রডিউস ওভারি। গোনাড আর মেড অফ, দুটো জিনিস নিয়ে গোনাড তৈরি হয়, একটা হচ্ছে সোম্যাটিক মেসেনকাইমাল টিস্যু,
অর্থাৎ দেহের যে মেসেনকাইমাল টিস্যু কিছু থাকে যেটা ম্যাট্রিক্স ফর্মেশন করে, ম্যাট্রিক্স অফ গোনাড। আর একটা হচ্ছে প্রাইমোডিয়াল জার্ম সেল, যেটা পিজিসি বলে, প্রাইমোডিয়াল জার্ম সেলস। এই প্রাইমোডিয়াল জার্ম সেল অর্থাৎ যখন কোনো পার্টিকুলার অর্গানিজম প্রথম জীবের সৃষ্টি হয় সেই সময় এমব্রায়োনিক ফেজ যেটা আমাদের ডেভেলপমেন্টাল ফেজে আছে, বায়োলজির মধ্যে পড়ছে, এমব্রায়োনিক ফেজে কিন্তু সেটা কিন্তু ডেভেলপড হবে প্রাইমোডিয়াল জার্ম সেল থেকে। এবার 3 উইক অফ এমব্রায়ো, যখন এমব্রায়োর বয়স 3 সপ্তাহ হয়, পিজিসিজ আর ইনডেফিনিট ইন দ্য এপিথেলিয়াম অফ দ্য ইয়ক স্যাক। তাহলে ইয়ক স্যাকের মধ্যে কিন্তু সাধারণভাবে এদিক ওদিক ছড়িয়ে ঘুরতে থাকে এপিথেলিয়ামের মধ্যে। 4 weeks of embryo, PGCs proliferate and migrate from the yolk sac to the germinal ridges in different gonad। তাহলে 4 সপ্তাহ যখন বয়স হবে, অর্থাৎ 4 সপ্তাহ মানে হচ্ছে 1 মাস, 1 মাস বয়সে তারা কিন্তু মাইগ্রেশন শুরু করবে, প্রলিফারেশন এবং মাইগ্রেশন। তাহলে সংখ্যাও বাড়বে এবং সেখান থেকে যেতে থাকবে কোন দিকে, যেতে থাকবে ইনডিফারেন্ট গোনাডের দিকে। তারা কিন্তু এখনও জানে না যে কি গোনাড তৈরি হবে, সেটা মেল গোনাড হবে না ফিমেল গোনাড হবে, অর্থাৎ টেস্টিস হবে না ওভারি হবে, কিন্তু তারা মাইগ্রেট করতে থাকবে। 6 week embryo, PGCs colonized is complete। কলোনাইজেশন অর্থাৎ পিজিসির যে মাল্টিপ্লিকেশন সেটা কিন্তু হয়ে যাবে। 6 to 8 weeks embryo in male। তাহলে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে অর্থাৎ 1.5 থেকে 2 মাসের মধ্যে মেলের মধ্যে টেস্টিকুলার পাথওয়ে এক্সপ্রেশন অফ এসআরওয়াই। তাহলে এসআরওয়াই জিন কিন্তু 6 থেকে 8 সপ্তাহ পর কিন্তু দেখা যাবে। তাহলে 3-4 সপ্তাহের মধ্যে কিন্তু পিজিসি অর্থাৎ প্রাইমোডিয়াল যে আছে, যেটা প্রাইমোডিয়াল জার্ম সেল, সেটা কিন্তু প্রলিফারেট করতে 4 সপ্তাহ বা 1 মাসে শুরু হয়, মাইগ্রেশনও করতে শুরু করে, কিন্তু 6 থেকে 8 সপ্তাহে একমাত্র জানা যায় মেলের ক্ষেত্রে এসআরওয়াই জিনের এক্সপ্রেশনের ফলে, যেটা টেস্টিকুলার পাথওয়েটা ফলো করে। যদি টেস্টিকুলার পাথওয়ে না ফলো করে তাহলে সেটা অবশ্যই ওভারি ফলো করবে, ওভারি প্রডিউস করবে। ইনিশিয়াল ডিসিশন অ্যাজ টু ওয়েদার টু মেক এ টেস্টিস অর অ্যান ওভারি। তাহলে প্রথম ডিসিশনটা নিতে হবে এটা একটা টেস্টিস তৈরি করবে না ওভারি তৈরি করবে। ইনিশিয়েশন অফ গোনাড ফর্মেশন আর ডিপেন্ড অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এসআরওয়াই অ্যাক্টিভিটি। তাহলে এসআরওয়াই অ্যাক্টিভিটির ওপরে কিন্তু টেস্টিস না ওভারি, এই ফাংশন এসআরওয়াই ফাংশনের ওপরে কিন্তু এই ডিটারমিনেশন অফ টেস্টিস আর ওভারিটা নির্ভর করছে। কমপ্লিশন অফ দ্য নর্মাল ডেভেলপমেন্ট, যখন নর্মাল ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন কিন্তু ওভারি যদি হয় তাহলে 2x, যেহেতু এখানে কোনো ওয়াই ক্রোমোজোম থাকবে না তাহলে দুটোই এক্স ক্রোমোজোম হবে, এবং টেস্টিসের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম থাকবে, কারণ এই মেলের ক্ষেত্রে একটা ওয়াই ক্রোমোজোম থাকবে। আফটার কমপ্লিশন অফ গোনাড ডেভেলপমেন্ট দুটো এক্স ক্রোমোজোম, ফিমেলের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম টেস্টিস বা মেলের ক্ষেত্রে দেখা যাবে। যদি আমরা একটা নর্মাল টেস্টিস দেখি, একটা নর্মাল টেস্টিস দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইন্টেস্টিনাল টিস্যু আর একটা হচ্ছে টিবিউলার টিস্যু। ইন্টেস্টিনাল টিস্যু কোনটা, আমরা যদি এই পাশের ছবিটায় দেখি, ইন্টেস্টিনাল টিস্যু মানে এই এটা হচ্ছে টিবিউলার পার্ট, অর্থাৎ টিবিউলস ফর্মেশন করেছে বা একটা নির্দিষ্ট অংশ দিয়েছে। আর ইন্টেস্টিনাল টিস্যু হচ্ছে এইখানে একটা টিবিউলার পার্ট আছে, এইখানে একটা টিবিউলার পার্ট আছে, মাঝের যে অংশগুলো এই অংশগুলো হচ্ছে ইন্টেস্টিনাল টিস্যু। আমরা এখানে লেডিক সেল দেখতে পাচ্ছি, ইন্টেস্টিনাল টিস্যুর মধ্যে আছে যেটা খুব ইম্পর্টেন্ট সেল। এইখানে আমরা লেডিক সেল দেখতে পাচ্ছি। এই লেডিক সেলের কাজ কি, অ্যান্ড্রোজেন্স হরমোন ক্ষরণ করে। অ্যান্ড্রোজেন্স মানে মেল হরমোনস, মেল হরমোনসকে টেস্টোস্টেরন। এইখানে কিন্তু লেডিক সেল থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হবে। টিবিউলার পার্টের মধ্যে অর্থাৎ টিবিউলস দেখতে পাচ্ছি আমরা, যেটাকে আমরা সাধারণত বলি বেশিরভাগ ক্ষেত্রে, যেখানে ভাগ আছে সেমিনিফেরাস টিবিউলস বা সেমিনিফেরাস কর্ড। তাহলে এই যে গোল অংশগুলো বেশিরভাগই হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস। আর কিছু মায়োয়েড সেলসও দেখা যায়। সেমিনিফেরাস টিউবিউলস যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই সেমিনিফেরাস টিউবিউলসটা দেখা যায় সার্টোলি সেলস। সার্টোলি সেলস এখানে দেখা যায়, অর্থাৎ পুষ্টি যারা দেয় সার্টোলি সেলস, এদের মধ্যে একটা ফ্যাক্টর দেখা যায় MIS বা AMH, অর্থাৎ মুলেরিয়ান ইনহিবিটিং সাবস্টেন্সেস, বা আরেকটা নাম হচ্ছে অ্যান্টি মুলেরিয়ান হরমোন। তাহলে এই দুটো বা একটা অল্টারনেট জিনিস যেটা আছে, মুলেরিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স আর অ্যান্টি মুলেরিয়ান হরমোন, এই দুটো জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, MIS আর AMH। এরা কি করে, মুলেরিয়ান ডাক্ট তৈরিতে বাধা প্রদান করে। তো মুলেরিয়ান ডাক্ট কি জিনিস, মুলেরিয়ান ডাক্ট হচ্ছে ফিমেল অর্গানে দেখা যায়। যদি ওভারি প্রোডাকশন হয় তখন কিন্তু মুলেরিয়ান ডাক্ট হবে। যখনই সার্টোলি সেল থেকে MIS আর AMH এই দুটো সিক্রেশন হয়, তারা মুলেরিয়ান ডাক্ট তৈরিতে বাধা দেয়, অ্যান্টি মুলেরিয়ান। তাহলে মুলেরিয়ান ডাক্ট যদি তৈরি না হয় তাহলে কী হবে, উলফিয়ান ডাক্ট হবে, এটা মেলের ক্ষেত্রে দেখা যায়। তাহলে উলফিয়ান ডাক্ট যেই তৈরি হবে তখনই কিন্তু সেটা টেস্টিস প্রোডাকশন করবে, এটা একটা কাজ।
দ্বিতীয় হচ্ছে পিজিসি। পিজিসি মানে প্রাইমোডিয়াল জার্ম সেলস, তারা স্পার্মাটোগোনিয়া তৈরি করবে এবং স্পার্মাটোগোনিয়ারা স্টেপ বাই স্টেপ অনেকগুলো স্টেপের পর স্পার্মাটোজোয়া বা ম্যাচিওর স্পার্ম তৈরি করবে। এখানে স্পার্মাটোগোনিয়া আছে, প্রাইমারি স্পার্মাটোসাইট আছে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট আছে, স্পার্মাটিড, পরপর অনেক কটা স্টেপ আছে এবং স্টেপের পর স্পার্মাটোজোয়া আলটিমেট তৈরি করবে। যদি আমরা ছবিটায় দেখি আমরা দেখতে পাবো একদম যে বেসমেন্ট মেমব্রেন আছে, যেখানে স্মুথ মাসেল দেখানো হয়েছে, এই বেসমেন্ট মেমব্রেনের মধ্যে স্পার্মাটোগোনিয়া দেখা আছে। স্পার্মাটোগোনিয়া প্রাইমারি স্পার্মাসাইট তৈরি করছে, এবার সেটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করবে, তারপর আবার স্পার্মাটিড করবে এবং ম্যাচিওর যখন স্পার্ম হবে স্পার্মাটোজোয়া সামনে এসে এই লুমেনের মধ্যে তারা অবস্থান করবে। সিমিলারলি যদি আমরা ওভারি দেখি, ওভারির ক্ষেত্রে কী হবে? ওভারির ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে ইন্টেস্টিনাল টিস্যু আর একটা হচ্ছে পিজিসি। ইন্টেস্টিনাল টিস্যু কি? ইন্টেস্টিনাল গোনাডস সেট ইন স্টোমা। তাহলে টোটাল যে অংশটা রয়েছে এই ইন্টেস্টিনাল কিছু গ্ল্যান্ডস রয়েছে যেটা স্টোমার মধ্যে রয়েছে, কিন্তু মেন যেটা আছে পিজিসি, যেটা উগোনিয়া তৈরি করে, আর যেটা ফলিকেল আছে। উগোনিয়াটা ম্যাচিওর হয়ে উসাইড তৈরি করবে। তাহলে প্রাইমোডিয়াল জার্ম সেলস একটা উগোনিয়া তৈরি করবে, যেটা উসাইড ম্যাচিওর হয়ে তৈরি হবে। একটাই উসাইড তৈরি হয় সাধারণত, বাকিগুলো নষ্ট হয়ে যায়, মানে ম্যাচিওর উসাইড একটাই হবে। ফলিকেলস থাকে বিভিন্ন রকম, অর্থাৎ এর আশেপাশে অনেক রকমের ফলিকেলস থাকবে। থিকা সেলস থাকে যেটা, আর গ্র্যানিউলার সেলস থাকে যেগুলো অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন এই হরমোনগুলোর দ্বারা রেগুলেট হয়। তার থিকা সেল, গ্র্যানুলোসা সেল, এইখানে আমরা দেখতে পাবো এই যে জোনা পেলুডিসা আছে, জোনা এখানে করোনা রেডিয়াটা আছে, এখানে থিকা ফলিকুলার সেল আছে, থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, এই সেলগুলো রয়েছে। এই সেলগুলো সবই কিন্তু উসাইডকে ঘিরে থাকবে। তাহলে যে উগোনিয়াটা উসাইড তৈরি করছে, এর চারিপাশে যে ফলিকুলার সেলগুলো থাকবে, ফলিকেলস থাকবে, এইগুলো কিন্তু মিলে টোটাল একটা ওভারি তৈরি করছে। এবার আমরা চলে আসি আমাদের প্রথম টপিক গ্যামেটোজেনেসিসের পর সেকেন্ড অংশ হচ্ছে স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিস কি? স্পার্মাটোজেনেসিস, জেনেসিস আগেই বললাম, জেনেসিস মানে টু প্রডিউস, কি প্রডিউস করবে? স্পার্ম। টু প্রোডাকশন অফ স্পার্ম ইন দ্য মেল অর্গানিজম অর টেস্টিস ইজ কল্ড স্পার্মাটোজেনেসিস. Spermatogenesis starts with the division of spermatogonia and ends with the formation of spermatozoa, begins at puberty and then goes on continuously. এটা স্পার্মাটোগোনিয়া ডিভিশন হবে এবং ডিভিশন হয়ে ম্যাচিওর স্পার্ম বা স্পার্মাটোজোয়া তৈরি করবে এবং এটা সাধারণত পিউবার্টিতে শুরু হবে বা যখন টিনেজে শুরু হবে এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। লোকালাইজেশন অ্যান্ড টাইম ফর কমপ্লিশন সাধারণত 64 দিন লাগে। এটার সাধারণভাবে তিনটে মেন ফেজ আছে, মাইটোটিক, প্রলিফারেটিভ ফেজ, তাহলে এখানে মাইটোসিস কোষ বিভাজন হবে, মাইটোসিস সেল ডিভিশন হবে, প্রলিফারেটিভ মানে তার মানে হচ্ছে প্রলিফারেশন হবে, নাম্বার ইনক্রিজ হবে, ইনক্রিজ সেল ইন নাম্বারস, অর্থাৎ স্পার্মাটোগোনিয়া, যেটা স্পার্মাটোগোনিয়া আছে এই ফেজের মধ্যে মাইটোটিক সেল ডিভিশনের ফলে নাম্বার ইনক্রিজ করবে। মিওটিক ফেজ, মিওটিক ফেজ হচ্ছে হাফ অফ দ্য ক্রোমোজোম নাম্বারস অ্যান্ড জেনারেটস জেনেটিক ডাইভার্সিটি। স্পার্মাটোসাইটস 1 to 2 and spermatocyte 2 to spermatid, এই পর্যন্ত অর্থাৎ স্পার্মাটোসাইট 1 to 2 and spermatocyte 2 to spermatid, এই টোটাল অংশটা মিওটিক ফেজের মধ্যে পড়বে। মিওটিক ফেজে কী হবে? হাফ অফ ক্রোমোজোম অর্থাৎ 2nটা n হবে, কিন্তু ক্রোমোজোমাল যে এক্সচেঞ্জের ফলে, ক্রোমোজোমাল যে পার্ট এক্সচেঞ্জের ফলে যেটা প্যাকাইটিনের সময় হয়, যেটা মিওসিস সেল ডিভিশনে, যেটা আমরা পরে দেখছি, প্যাকাইটিন স্টেজের মধ্যে হয়, তখন দেহাংশের বিনিময় হয়, অর্থাৎ তাদের যে বডি পার্ট সেটা কিন্তু পরস্পরের সঙ্গে এক্সচেঞ্জ হয়, তাহলে এর ফলে কিন্তু জেনেটিক ডাইভার্সিটি হয়। ডিফারেন্সিয়েশন ফেজ অর্থাৎ স্পার্মাটোজেনেসিস, যখন স্পার্ম তৈরি হবে, প্যাকেজ অফ ক্রোমোজোমস ফর ডেলিভারি, তাহলে নির্দিষ্ট সংখ্যক এই ক্রোমোজোমগুলো প্যাকেজ হবে ডেলিভারি করার জন্য, স্পার্মাটিড টু স্পার্মাটোজোয়া। তাহলে স্পার্মাটিডটা ম্যাচিওর স্পার্ম বা স্পার্মাটোজোয়াতে পরিণত হবে, অর্থাৎ যা তৈরি হলো মিওসিস সেল ডিভিশনের ফলে সেটা প্যাকেজ হবে, অর্থাৎ প্যাকেজ হওয়ার পর সেটা কিন্তু রেডি হবে একদম ডেলিভারির জন্য। আমরা এখানে ছবির মাধ্যমে দেখে নিই, ফ্লো চার্টের মাধ্যমে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মিওসিস সেল ডিভিশন হচ্ছে, অর্থাৎ সেল প্রলিফারেশন হচ্ছে, যেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 4টে পার্ট আছে। এখানে আমরা দেখছি ক্রোমোজোমগুলো
আছে যেখানে ক্রোমোজোমগুলো প্রত্যেকটা এখানে যে দেখছি 4 সেট অফ ক্রোমোজোম আছে, এই 4 সেট অফ ক্রোমোজোম পার্টিকুলার কিন্তু এই 4 সেট অফ ক্রোমোজোম যখন পরবর্তীকালে মিওসিস হচ্ছে, মিওসিসের ক্ষেত্রে কিন্তু এই 4 সেট অফ ক্রোমোজোম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের ফলে কিন্তু মিওসিস 2তে এটা কিন্তু অর্ধসংখ্যক ক্রোমোজোম অর্থাৎ ভেঙে গেল, ভেঙে ডিভিশন হয়ে গেল, 2n-টা n-এ পরিণত হলো। যদি আমরা ডিটেলস মিওসিসটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে প্রথম লেপ্টোটিন সেল ডিভিশন ছিল, এখানে 2n:2c, এখানে ক্রোমোজোম আর ডিএনএ কন্টেন্ট দেখাচ্ছে যে কটা ক্রোমোজোম ছিল, তাহলে 2n ক্রোমোজোম আছে। 2n ক্রোমোজোমটা কিন্তু শেষে এসে আমরা দেখতে পাবো যে এটা n ক্রোমোজোম হয়ে যাবে, এবং এই যে ক্রোমোজোম কন্টেন্ট এটাও কিন্তু শেষ অবধি একদম 1c, অর্থাৎ কিন্তু এটাও কিন্তু ডিভিশন হয়ে যাবে ক্রোমোজোমের। যদি আমরা ডিটেলসে দেখি লেপ্টোটিন, অর্থাৎ এই যখন ডিভিশনটা হবে লেপ্টোটিনের সময়, এখানে 4টে ক্রোমোজোম আছে, টেট্রাড গঠন করবে জাইগোটিনের সময়, এই টেট্রাইডটা প্যাকাইটিনের সঙ্গে ক্রসিং ওভার হবে অর্থাৎ দেহাংশ বিনিময়। এই যে এখানে ছবি দেখানো হয়েছে ক্রসিং ওভারের, এখানে ক্রসিং ওভারের ছবি দেখানো হয়েছে, অর্থাৎ এরা দেহাংশে বিনিময় করছে, পার্ট এক্সচেঞ্জ করছে, বডি পার্ট এক্সচেঞ্জ করছে। এরপরে হচ্ছে ডিপ্লোটিন, অর্থাৎ যেটা কায়াজমাটা ফর্মেশন হচ্ছে, এবং ডায়াকাইনেসিস, কন্ডেনসেশন, এবং কন্ডেনসেশন হচ্ছে অর্থাৎ ডায়াকাইনেসিসের সময় এরা কিন্তু আস্তে আস্তে ক্রোমোজোমগুলো পরস্পর দেহাংশী বিনিময়ের পর কিন্তু সেপারেশন হয়ে যাচ্ছে। এবার এই সেপারেশন যেটা হচ্ছে, এই সেপারেশন হওয়ার সময় এই মেটাফেজ ফেজ দেখা যাচ্ছে। আমরা যদি খুব একটু লক্ষ্য করে দেখি, এই লালের মধ্যে একটু নীল আছে বা এই নীলের মধ্যে একটু লাল আছে, তার মানে হচ্ছে মেটাফেজ ফেজ যেটা, এই মেটাফেজ 1, এখানে কিন্তু ক্রোমোজোমাল এক্সচেঞ্জ হয়ে গেছে, এবং এই ক্রোমোজোমাল এক্সচেঞ্জের ফলে এই মেটাফেজ ফেজে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন ক্রোমোজোমের পার্ট বিভিন্ন রকমভাবে প্যাকেজড হয়েছে, অর্থাৎ দেহাংশের বিনিময় হয়েছে, ক্রসিং ওভার হয়েছে। এবার এটা এর পরবর্তীকালে অ্যানাফেজ 1-এ যাবে, অর্থাৎ হচ্ছে সেপারেশন হবে, অ্যানাফেজ 1-এর দুটো মেরুর দিকে চলন হবে, এবং টেলোফেজ 1 হবে, যেখানে আমরা দেখতে পাবো একটা থেকে দুটো সেল ডিভিশন হবে। এটা হচ্ছে প্রোফেজ 1, ফলে ডিটেলস, এবং এই টেলোফেজ 1-এ আমরা দুটো সেল দেখতে পাচ্ছি, এবং মেটাফেজ 2 যেটা, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, অর্থাৎ যেটা মিওসিস 2 হবে, সেইখানে একদম মাইটোসিস কোষ বিভাজনের মতো, এবং এখানে সরাসরি হবে এই ক্রোমোজোমগুলো দুটো কোষ থেকে 4টে কোষ উৎপন্ন করবে, এবং প্রত্যেকের একই রকমের সিমিলার সেল ডিভিশন থাকবে, শুধু একটাই ডিফারেন্স এইখানে আমরা দেখতে পাবো যে এই ক্রোমোজোমগুলো কিন্তু অর্ধসংখ্যক হয়ে যাবে, অর্থাৎ যেটা 2n ছিল, 2n ক্রোমোজোম ছিল, সেটা কিন্তু n ক্রোমোজোম হয়ে যাবে। যেটা দুটো ছিল প্রত্যেকের কিন্তু এখানে কিন্তু ডিভিশন হয়ে যাবে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা যদি এটা হিউম্যানের ক্ষেত্রে হয়, এটা 43 যদি থাকে, এখানে আমরা কিন্তু এখানে 23 নাম্বার অফ ক্রোমোজোম আমরা দেখতে পাবো। আমরা এটা ফ্লোরামিক নামের সঙ্গে দেখে নিই। তাহলে স্পারমাটোজেনেসিস যেটা পিজিসি আছে, পিজিসি মানে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, সেটা প্রাথমিকভাবে প্রথম স্পারমাটোগনিয়া A1 তৈরি করে। A1 সেলগুলো পরবর্তীকালে চেঞ্জ হয়ে কিছু A2 সেল তৈরি করে। তাহলে এই যে মিওসিস হচ্ছে, মাইটোসিস হচ্ছে, এখানে মাইটোসিস মানে সেল প্রলিফারেশন হচ্ছে, এই টোটাল প্রসেসটা কিন্তু সেমিনিফেরাস টিউবেলসের মধ্যে হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে প্রলিফারেশন সেল, যেটা প্রলিফারেশন স্টেজ, যেটা হচ্ছে মাইটোসিস হয়, যেখানে কোনো ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয় না, কেবলমাত্র সেল ডিভিশনের ফলে নাম্বার অফ সেলস বৃদ্ধি পায় এবং 2n হারে। মাইটোসিসের ক্ষেত্রে ইনটু 2 হারে, যেমন 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 32, 64 এই হারে। তাহলে স্পারমাটোগনিয়া A1, এবং তারপর সেটা চেঞ্জ হয়ে হয় স্পারমাটোগনিয়া A2, সেইটা আবার পরিবর্তন হয়ে স্পারমাটোগনিয়া A3 এবং স্পারমাটোগনিয়া A4। তারপরে এই স্পারমাটোগনিয়া A4টা ইন্টারমিডিয়েট স্পারমাটোগনিয়ায় পরিণত হয়, এবং তারপর সেটা স্পারমাটোগনিয়া B-তে পরিণত হয়, স্পারমাটোগনিয়া B। এবার এই স্পারমাটোগনিয়া B পর্যন্ত প্রলিফারেশন হয়, অর্থাৎ নাম্বার অফ সেলসের পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু ক্রোমোজোমাল যে কন্টেন্ট সেটা কোনো রকম বা নাম্বার সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। এরপর আসছে মিওসিস 1 and 2, যেখানে প্রাইমারি স্পারমাটোসাইট, যেখানে কোনো রকম ক্রোমোজোমের নাম্বারে চেঞ্জ হয় না, স্পারমাটোসাইটটা সেকেন্ডারি স্পারমাটোসাইট, এবং ইয়ং বা রাউন্ড স্পারমাটিড তৈরি হয়। এবং মিওসিস 1 and 2 এই দুটো সময় কিন্তু নাম্বার অফ ক্রোমোজোম রিডাকশন হয়,
অর্থাৎ যদি 2n থাকে এটা কিন্তু n সংখ্যায় পরিণত হবে। এবং ইয়ং বা রাউন্ড স্পারমাটিড যেটা এরপর স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করবে বা স্টার্ট হবে, যেখানে ইলংগেটেড স্পারমাটিড স্পারমাটোজোয়ায় পরিণত হবে। ইলংগেটেড স্পারমাটিড কেন বলছে? ইয়ং বা রাউন্ড স্পারমাটিড আমরা দেখতে পাচ্ছি নেক্সট স্টেপ যেটা স্পারমাটোজেনেসিস, অর্থাৎ ফাইনাল যে স্পার্ম তৈরি হবে, সেই ফাইনাল স্পার্ম তৈরি হওয়ার সময় ফাইনাল যে স্পার্ম তৈরি হবে তার সময় কিন্তু ইলংগেটেড হচ্ছে, লম্বাটে হচ্ছে একটু। এবং এই যে লম্বাটে হচ্ছে, এই লম্বাটে হওয়াটা আস্তে আস্তে ফাইনাল স্পার্ম কিন্তু তৈরি হচ্ছে। আমরা কিছু তথ্য এখানে জেনে নিই। স্পারমাটোজেনিক রেট সাধারণত স্পারমাটোজেনিক টাইম অফ কমপ্লিশন অফ স্পারমাটোজেনেসিস ইন দ্য মেন 64 days, 64 দিন লাগে পুরো স্পারমাটোজেনেস পদ্ধতিটা হতে, এবং সাইকেলটা হতে কিন্তু 16 দিন লাগে। অ্যান্ড মেড আপ অফ 6 stages, 6টা স্টেজ এবং 16টা সাইকেল কিন্তু 16 দিন লাগে পুরো সাইকেলটা কমপ্লিট হতে। এখানে বলছে স্পারমিয়েশন, যেটাকে স্পারমিয়েশন হচ্ছে রিলিজ অফ স্পারমাটোজোয়া ইনটু দ্য লুমেন অফ দ্য সেমিনিফেরাস টিউবেলস অ্যান্ড ট্রাভেল টু দ্য কর্ডা অফ দ্য এপিডেরাইমিস 10 days। অর্থাৎ যখন ফাইনাল স্পার্মটা তৈরি হয়, স্পারমিয়েশন, এবং স্পারমাটোজোয়া যখন রিলিজ হয় লুমেনের মধ্যে, এবং সেই লুমেনটা কিন্তু সেমিনিফেরাস টিউবেলসের মধ্যে ট্রাভেল করে, সেটাও কিন্তু 10 দিন লাগে। এটা আমাদের টোটাল স্পারমাটোজেনেসিস যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা আমরা জানলাম যে কী করে তৈরি হলো স্পার্ম। এবার এতে সাহায্য করছে কিছু কিছু জন। কে সাহায্য করে? সার্টোলি সেলস মাইট বি ইমপ্লিটেড ইন অর্গানাইজেশন অফ স্পারমাটোজেনিক রেট সাইকেল অ্যান্ড ওয়েভ। তাহলে এই সার্টোলি সেল কিন্তু এই পুরো পদ্ধতিটাকে সাহায্য করছে। অ্যাডজাসেন্ট সার্টোলি সেলস আর continuity via extensive gap junctions through which communication and synchronization might occur। যদি আমরা দেখি সার্টোলি সেলসরা এই স্পারমাটোগোনিয়ার মাঝে মাঝে অবস্থান করে। এবার অবস্থান করে কী করবে? তারা পাশাপাশি অবস্থিত সেলের মধ্যে কমিউনিকেশন করতে সাহায্য করবে। সার্টোলি সেলস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেলস অফ স্পারমাটোজেনিক lineages, Sertoli cells, spermatocytes, gap junctions, spermatocyte, spermatid, endoplasmic specialization, ectoplasmic specialization, Sertoli cells, elongation spermatids, tubulobulbar complexes। তাহলে সার্টোলি সেলস যখন ম্যাচুরেশন হচ্ছে, স্পারমাটোজেনেসিস ম্যাচিওর স্পার্ম হচ্ছে, এই ম্যাচুরেশনের সময় কিন্তু সার্টোলি সেলস কিন্তু এই পুষ্টি পদার্থ বা নিউট্রিশন করতে দিতে কিন্তু সাহায্য করে। স্পারমিওজেনেসিস অর্থাৎ প্রোডাকশন অফ স্পার্ম ফ্রম দ্য স্পারমাটিড, প্রোডাকশন অফ ম্যাচিওর স্পার্ম ফ্রম দ্য স্পারমাটিড। ডিফারেন্সিয়েশন ফেজ অফ স্পারমাটোজেনেসিস, ফেজেস ফ্রম স্পারমাটিড টু স্পারমাটোজোয়া। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফেজ। এই সময় কী হয়? স্পারমাটিড ওভাল বলছি, গোল রাউন্ড, সেখান থেকে কিন্তু স্পারমাটোজোয়া বা ম্যাচিওর স্পার্ম যেমন দেখতে হয় সেই রকম কিন্তু হয়। মরফোলজিক্যাল রিমডেলিং হয় প্রথম। মরফোলজিক্যাল রিমডেলিং মানে এটা গোল আছে, সেটি কিন্তু মরফোলজিক্যালি বা স্ট্রাকচারালি চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ ইন শেপ ফ্রম এ রাউন্ড টু অ্যান ইলংগেটেড ফর্ম, এলিমিনেশন অফ সাইটোপ্লাজম। তাহলে এখানে কিন্তু সাইটোপ্লাজম কিছুটা বাদ দিতে হবে, কারণ এখানে হেড প্রসেস আছে এবং হেড প্রসেসে মেনলি নিউক্লিয়াস থাকবে এবং অন্যান্য খুব প্রয়োজনীয় অর্গানিজম থাকবে বা অর্গান থাকবে, কিন্তু এখানে যে টেল পোর্শন থাকবে কিন্তু সাইটোপ্লাজমের এত অংশ কিন্তু এলিমিনেশন করতেই হবে। ক্রোমাটিন কনডেনসেশন অর্থাৎ ক্রোমাটিনগুলো যে আছে নিউক্লিয়াসের মধ্যে কনডেন্স করবে, জমাট বাঁধবে। জেনারেশন অফ এ টেল ফর ফরওয়ার্ড প্রপালশন, এখানে কিন্তু একটা টেল ফরমেশন করবে, যে টেলটা কিন্তু সামনের দিকে মুভমেন্টে সাহায্য করবে, অর্থাৎ লোকোমোটিভ অর্গান হিসেবে কাজ করবে। ফরমেশন অফ এ মিড পিস কন্টেইনিং এ মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এনার্জির জন্য এই রকম অঞ্চলে, পরের ছবিতে আমরা দেখব আরও বড় করে আছে, এই রকম অঞ্চলে মাইটোকন্ড্রিয়া থাকবে, কারণ তার অনেক এনার্জি দরকার এবং এনার্জি জেনারেশনের জন্য মাইটোকন্ড্রিয়া থাকবে। ফরমেশন অফ ইকুয়েটোরিয়াল অ্যান্ড পোস্ট অ্যাক্রোজোমাল ক্যাপ, তাহলে অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি হবে, এই যে উপরে সামনে একদম ক্যাপ তৈরি হবে, এবং ডেভেলপমেন্ট অফ অ্যাক্রোজোম এনজাইম, এটা একটা অ্যাক্রোজোম এনজাইমটা পেনিট্রেট করতে সাহায্য করে ওভামকে, ম্যাচিওর ওভামকে ফার্টিলাইজেশনের সময় পেনিট্রেট করতে সাহায্য করে, এটা একটা এনজাইম। এবার আমরা ছবিটা দেখে নিই। তাহলে এটা একটা নর্মাল স্পারমাটোজোয়া, মানে ফুল গ্রোথ অর্থাৎ ম্যাচিওর স্পারমাটোজোয়া। তাহলে এখানে হেড প্রসেস আছে, যেখানে অ্যাক্রোজোমাল ক্যাপ আছে, পুরো ক্যাপটা, ইকুয়েটোরিয়াল সেগমেন্ট, এইটা হচ্ছে ইকুয়েটোরিয়াল সেগমেন্ট,
পোস্ট অ্যাক্রোসোমাল রিজিয়ন, একটু পেছনের দিকে অংশটা মিড পিস, যেটা আমরা যদি আরও বড় করে দেখি, এবং পেছনের অংশটা হচ্ছে টেল অংশ। তাহলে আমরা যদি দেখি, সামনে প্লাজমা মেমব্রেন আছে এবং অ্যাক্রোসোম সামনে একদম থাকে, আউটার অ্যাক্রোসোমাল মেমব্রেন। তাহলে এইটা পাশের যে অংশটা আউটার অ্যাক্রোসোমাল মেমব্রেন, আর ইনার অ্যাক্রোসোমাল মেমব্রেন এই অংশটা। মাঝে থাকবে নিউক্লিয়াস, যেটা মেল প্রোনিউক্লিয়াস হিসেবে কাজ করে যখন ফার্টিলাইজেশন হয়। প্রক্সিমাল সেন্ট্রিওল, তাহলে এইখানে সেন্ট্রিওল থাকবে এবং এই দুপাশে থাকবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এনার্জি হাউস হিসেবে কাজ করবে, এবং মাইক্রোটিবিউল থাকবে, যেটা কিন্তু বেন্ড যেন না হয়, যাতে এটার খানিকটা রিজিডিটি দিতে সাহায্য করবে, রিজিডিটি মাইক্রোটিবিউলসগুলো। রোল অফ হরমোনস অফ স্পারমাটোজেনেসিস। At puberty, the androgen levels rise and spermatogenesis start. মেনলি যে হরমোনগুলো কাজ করে স্পারমাটোজেনেসিসের জন্য সেটা হচ্ছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। এটা লেডিক সেলের ওপর কাজ করে। লেডিক সেলের ওপর কাজ করে স্টিমুলেট করে কি, লেডিক সেল স্টিমুলেট করে টেস্টোস্টেরন হরমোনকে ক্ষরণ করার জন্য। এবার টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হলে এটা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন বা মেল হরমোন। তাহলে এই টেস্টোস্টেরন হরমোন কাজ করবে সার্টোলি সেলের ওপর। অ্যান্ড্রোজেন হরমোন বাইন্ডস টু অ্যান্ড্রোজেন রিসেপ্টর উইদিন সার্টোলি সেল। তাহলে সার্টোলি সেলের মধ্যে অ্যান্ড্রোজেন রিসেপ্টরে যে বাইন্ড করবে অ্যান্ড্রোজেন রিসেপ্টর আছে টেস্টোস্টেরন হরমোনে, সেইখানে কিন্তু সাহায্য করবে। আর এফএসএইচ হরমোন যেটা আছে, এই এফএসএইচ হরমোনও সার্টোলি সেলকে স্টিমুলেট করে বা সার্টোলি সেলের মাধ্যমে কাজ করে। তাহলে টেস্টোস্টেরন আর এফএসএইচ এই দুটো হরমোন এই স্পারমাটোজেনেসিসের পুরো পদ্ধতিটা কমপ্লিট হতে সাহায্য করে। এইটা আমাদের টোটাল স্পারমাটোজেনেসিস পদ্ধতি এবং এদের হচ্ছে হরমোন। এবার এইখানে আরেকটা জিনিস আছে যে স্পারমাটোজেনেসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস। এটা একটা রিলেটিভ স্টাডি। অ্যাপোপ্টোসিস কি, সেল ডেথ, প্রোগ্রাম সেল ডেথ। তাহলে এই প্রোগ্রাম সেল ডেথ কেন? যখন স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট এবং স্পারমাটিড যা উৎপন্ন হয় সবাই কি একদম পারফেক্ট হয়? কিছু কিছু ডিফেক্টিভও থাকতে পারে। তাহলে তাদের কি করতে হবে? তাদের যদি এরা পারফেক্ট না হয়, কিছু ডিফেক্টিভ হয়, তাহলে কিছু স্পার্ম ডিফেক্টিভ থাকবে। যদি কিছু স্পার্ম ডিফেক্টিভ থাকে, তাহলে পরবর্তীকালে যখন ফার্টিলাইজেশন হয় সেই ডিফেক্টিভ স্পার্ম দিয়ে যদি ফার্টিলাইজ করে ওভামকে, তাহলে কিন্তু পরবর্তীকালে যে এমব্রায়োটা হবে সেটা ডিফেক্টিভ হবে। সেই কারণে যেগুলো ডিফেক্টিভ স্পার্ম থাকবে সেগুলো কিন্তু প্রোগ্রাম সেল ডেথের মাধ্যমে সেগুলো কিন্তু মারা যাবে। তাহলে রোল অফ অ্যাপোপ্টোসিস ডিউরিং স্পারমাটোজেনেসিস এখানে দিয়েই দিচ্ছে রেগুলেশন অফ জার্ম সেল নাম্বারস। তাহলে জার্ম সেলের নাম্বার কিন্তু রেগুলেট করতে হবে, যটা দরকার তটাই করতে হবে। এবং ইনডিউসার্স অফ অ্যাপোপ্টোসিস, জেনেটিক ডিফেক্ট যদি থাকে, হরমোনাল ডিপ্লেটেশন যদি হয়, ইনক্রিজ যদি টেম্পারেচার হয়, টক্সিক কম্পাউন্ড, রেডিয়েশন, এইগুলো সবই যদি হয়, তাহলে কিন্তু এই অ্যাপোপ্টোসিসকে বাড়িয়ে দেয়। আর এখানে একটা দিয়েছে রিমুভাল অফ অ্যাবারেন্ট সেলস, ফেলিওর অফ ডিএনএ রিপেয়ার অর প্রেজেন্স অফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। যদি কোনো সেলের মধ্যে থাকে ডিএনএ রিপেয়ার করতে পারছে না, যদি কোনো কারণে ডিএনএ ড্যামেজ হয়েছে বা পরিবর্তন হয়েছে, তাহলে কিন্তু সেটা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে নষ্ট হয়ে যাবে। তাহলে এই অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কিন্তু ব্যালেন্স হবে যে কটা সেল লাগবে, যে সেলগুলো প্রোডাকশান হচ্ছে স্পার্ম হিসাবে সেগুলো যেন সব সঠিক হয় এবং ভায়াবেল হয় এবং জেনেটিক্যালি যেন সাউন্ড হয়। নেক্সট আমাদের টপিক হচ্ছে oogenesis. Starts with division of oogonia and ends with the formation of oocyte 2, অর্থাৎ ম্যাচিওর oocyte বা একটা ওভামে পরিণত হয় oogenesis। তাহলে লোকেশন অ্যান্ড টাইম অফ কমপ্লিশন টেক্স প্লেস ইন ওভারি, ওভারির মধ্যে হয়। স্টার্ট ডিউরেশন দ্য ফেটাল লাইফ অ্যান্ড is arrested in 2 times, diplotin stage, prophase 1 of meiosis 1 আর মেটাফেজ স্টেজ 2 of meiosis 2। এটা সাধারণভাবে শুরু হয় 13 থেকে এবং প্রায় 50 বছর অবধি, 45 থেকে 50 বছর অবধি চলে, পিউবার্টি থেকে মেনোপজ অবধি। এইটার 3টে ফেজ আছে। মাইটোটিক প্রলিফারেটিভ ফেজ, যেখানে ইনক্রিজ সেল নাম্বারস হচ্ছে, উগোনিয়া তৈরি হচ্ছে। মিওটিক ফেজ, হাফস অফ ক্রোমোজোম নাম্বারস অ্যান্ড জেনারেট জেনেটিক ডাইভার্সিটি। oocyte 1 to oocyte 2 এই পার্টটা পর্যন্ত মিওটিক ফেজ আমরা দেখতে পাচ্ছি। এবং ডিফারেন্সিয়েট ফেজ ডিউরিং দ্য অ্যারেস্ট ইন প্রোফেজ 1 oocyte 1। তাহলে oocyte 1-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়েশন ফেজ, আবার oocyte 1-এ আমরা দেখতে পাচ্ছি মিওটিক ফেজ। অর্থাৎ মিওটিক ফেজের মধ্যেই কিন্তু ডিফারেন্সিয়েশন ফেজটা সাইমালটেনিয়াসলি বা একসঙ্গে চলছে।
তাহলে মাইটোটিক ফেজ যখন চলছে সংখ্যায় বাড়ছে, মিওটিক ফেজ যখন চলছে তখন ডিভিশন হচ্ছে, ক্রোমোজোম নম্বর হাফ হচ্ছে, এবং ডিফারেন্সিয়েশন ফেজ কিন্তু মিওটিক ফেজের সঙ্গে সাইমালটেনিয়াসলি একসঙ্গে হচ্ছে, যেটা প্রফেজ 1-এর উসাইট 1-এ দেখা যাচ্ছে। উজেনেসিস সাধারণভাবে যদি আমরা ফ্লোচার্ট বা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তাহলে আমরা দেখব প্রথমেই কিন্তু আমরা দেখছি পিজিসি বা প্রাইমোডিয়াল জার্ম সেলস, সেখান থেকে তৈরি হচ্ছে উগোনিয়া। তাহলে ম্যাচুরেশনের ফলে উগোনিয়া তৈরি হলো। উগোনিয়াটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের ফলে এটা কিন্তু সংখ্যায় বাড়ছে, নাম্বার অফ সেলস আর ইনক্রিজিং, এবং একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটা থেকে আটটা, এরকম করে নাম্বার অফ ইনক্রিজ হয়ে যাচ্ছে। মিওসিস 1 যেটা বলছিলাম, ডিফারেন্সিয়েশন অ্যান্ড এন্টারিং মিওসিস। তাহলে মিওসিস 1-এর সময় ডিফারেন্সিয়েশন হচ্ছে, মিওসিস 1-এর সময় কিন্তু আমাদের যে পরবর্তী গ্রোথ ফেজগুলো হচ্ছে সেগুলো কিন্তু সবটাই হচ্ছে, কারণ প্রাইমারি উসাইট 1 ফার্স্ট মিওটিক অ্যারেস্ট, এরপরে কিন্তু গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে গ্রোথও হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে। আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে যে আমাদের ওগোনিটা রয়েছে, তাহলে সে প্রাইমারি উসাইটে যখন পরিণত হচ্ছে সে কিন্তু গ্রোথ হচ্ছে, অর্থাৎ আকারে বাড়ছে। তাহলে প্রাইমারি উসাইট 1, এটা প্রোফেজ 1-এর সময় দেখা যাচ্ছে। মিওটিক রিজাম্পশন, প্রাইমারি উসাইট মেটাফেজ 1-এর সময় এটা। এই মেটাফেজ 1-এর পরেই কিন্তু মিওটিক ম্যাচুরেশনে চলে এলো, অর্থাৎ এটা কিন্তু আবার ম্যাচিওর করছে। ম্যাচিওর করতে গেলে কী করতে হবে? ম্যাচিওর করতে গেলে এটা এবার ডিভিশন হবে, এবং ম্যাচুরেশনের ফলে কিন্তু এটা পার্মানেন্টলি একটা ম্যাচিওর ওভা তৈরি হবে। তাহলে প্রথম হচ্ছে সেকেন্ডারি উসাইট 2, সেকেন্ড মিওটিক অ্যারেস্ট, যেখানে একটা কিন্তু পোলারিটি তৈরি হয়েছে, এবং ওভুলেশন এটা কিন্তু একটা পোলারিটি তৈরি হওয়ার পরই এই ওভুলেশন হবে। ওভুলেশন হওয়া তার মানে হচ্ছে যেটা ওভারি সেখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করবে, কিসের জন্য? ফার্টিলাইজেশনের জন্য। যখন ফার্টিলাইজেশন হবে, অর্থাৎ স্পার্ম ইন্ট্রোডিউসড হবে, এই যে স্পার্ম ইন্ট্রোডিউসড হলো ফার্টিলাইজেশনের জন্য, যেমনি স্পার্ম ইন্ট্রোডিউসড হবে তখন কিন্তু তারা মেটাফেজ দ্বিতীয় যে ডিভিশনটা, অ্যাচিভমেন্ট অফ মিওসিস 2, অর্থাৎ দ্বিতীয় বিভাজনটা, অর্থাৎ যেখানে দুটো পোলারিটি তৈরি হবে সেটা কিন্তু হবে, অর্থাৎ এবং তারপর যখন এটা এন্টার করবে স্পার্মটা, এবং তখন জাইগোট তৈরি হবে। মিওটিক ম্যাচুরেশন, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা একটা। The oocyte 1 arrested at the diplotin stage, prophase 1 of meiosis 1, resumes meiosis and progress to meiosis 2. তাহলে এখানে আমরা যদি দেখি যে এখানে কিন্তু মিওটিক অ্যারেস্ট হয়ে যাচ্ছে একটা প্রফেজ oocyte 1-এর সময়, এটা তাই বলছে। The oocyte 1 arrest at the diplotin stage, prophase 1 of meiosis 1, and resume meiosis and progress to metaphase 2. তাহলে মিওটিক ম্যাচুরেশন অকার্স আন্ডার 2 কন্ডিশনস। এই যে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, কখন আবার কন্টিনিউশন হবে? ইন অ্যান্ট্রাল ফলিকুলার আফটার দ্য এন্ডোজেনাস প্রিওভুলেটরি গোনাডোট্রপিক সার্জ অর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস গোনাডোট্রপিন। তাহলে গোনাডোট্রপিন যখন হরমোন পাবে, যতক্ষণ না হরমোন পাবে কোনো, তখন হবে না। ইনভিট্রো তার মানে হচ্ছে ইনভিভো মানে দেহের মধ্যে, এবং ইনভিট্রো মানে হচ্ছে দেহের বাইরে। স্পন্টেনিয়াসলি কম্পিটেন্ট oocytes রিট্রিভড ফ্রম দ্য ফলিকেলস। তাহলে যখন ফলিকেলস পাবে আবার রিট্রিভ করবে, স্পন্টেনিয়াসলি ইনকম্পিটেন্ট oocytes রিট্রিভ ফ্রম দেয়ার ফলিকেলস, যখন ফলিকেলস যখন আবার হবে। তাহলে আমরা ইনভিট্রোটা ছেড়ে দিচ্ছি। ইনভিভোর ক্ষেত্রে যখন গোনাডোট্রপিক সার্জ বা গোনাডোট্রপিক হরমোন, যখন এক্সোজেনাস গোনাডোট্রপিক হরমোন পাবে, যখন গোনাডোট্রপিক হরমোন পাবে তখনই কিন্তু অ্যারেস্টটা আবার কিন্তু কন্টিনিউশন গ্রোথ হয়ে যাবে। ফলিকুলার ডেভেলপমেন্ট, তাহলে প্রাইমোডিয়াল ফলিকেলস যেটা প্রথম হবে, যেটা ফাংশনাল ইউনিট অফ ওভারি। এই প্রাইমোডিয়াল ফলিকেল মে স্টে ইন দ্য অ্যারেস্টেড স্টেজ ফর আপ টু 50 years। তাহলে প্রাইমোডিয়াল ওভারি কিন্তু একদম 50 বছর পর্যন্ত থেকে যেতে পারে। সাধারণভাবে যখন প্রাইমোডিয়াল ফলিকেলস অনেক তৈরি থেকে যায়, এবং পার্টিকুলার যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয়, প্রত্যেক সাইকেলের জন্য একটা করে যে প্রাইমোডিয়াল ফলিকেল সেটা ম্যাচিওর হয়, এবং ম্যাচিওর ওভাতে পরিণত হয়, এবং ম্যাচিওর ওভা ফার্টিলাইজ করার জন্য ফ্যালোপিয়ান টিউবে থাকে, এবং সেটা কিন্তু আবার নষ্ট হয়ে যায়, এবং নেক্সট মান্থে আবার একটা নতুন প্রাইমোডিয়াল ফলিকেল
থেকে কিন্তু নতুন ম্যাচিওর ওভাম তৈরি হয়। তাহলে প্রাইমোডিয়াল ফলিকেল গ্রোথ হচ্ছে, গ্রোথ হওয়ার ফলে প্রাইমারি ফলিকেল হচ্ছে, তারপরে সেকেন্ডারি ফলিকেল হচ্ছে, তারপরে প্রি ওভিউলারি ফলিকেলস হচ্ছে, অর্থাৎ ওভিউলেটরি ফলিকেলস হচ্ছে যারা ওভিউলেশনের জন্য রেডি কিন্তু ওভিউলেশন এখন হয়নি। 3 স্টেজেস অফ ডেভেলপমেন্ট, এই 3টে স্টেজে কিন্তু সাধারণত ফলিকেলসের ডেভেলপমেন্ট হয়। আমরা যদি দেখি যে ডেভেলপমেন্টাল স্টেজগুলো, তাহলে দেখতে পাবো এখানে প্রাথমিকভাবে ফলিকুলার ডেভেলপমেন্টাল স্টেজ রয়েছে, এবং এই ডেভেলপমেন্ট স্টেজে যদি আমরা ম্যাচিওর অংশ একটা দেখি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো এখানে আমরা দেখা যাচ্ছে যে মাঝে অংশ রয়েছে একটা, এই থিকা এক্সটার্না আর থিকা ইন্টারনা, এই দুটো অংশ রয়েছে ফলিকুলার অংশ। এখানে ব্লাড ভেসেলস রয়েছে, এখানে ফলিকুলার অ্যান্ট্রাম তৈরি হয়েছে, যে ফলিকুলার অ্যান্ট্রামটা প্রাইমারি, সেকেন্ডারি, প্রি ওভিউলেটরি পর ওভামে গিয়ে তৈরি হয়েছে। তাহলে এইখানে কিন্তু উসাইট 1 যেটা মাঝে রয়েছে, উসাইট 1, সেইটা কিন্তু এইখানে উসাইট 1 রয়েছে, এবং তার পাশে স্তর রয়েছে জোনা পেলুসিডা, গ্যাপ জাংশন রয়েছে, এবং থিকা এক্সটার্না ইন্টারনাতে বললামই, তার সঙ্গে অ্যান্ট্রাম রয়েছে, একটা থলির মতো অংশ থাকে। তাহলে এইটা একটা ম্যাচিওর যে গ্রোথ, সেটা ফলিকুলার সেল হিসাবে একটা ম্যাচিওর ফলিকুলার ম্যাচিওর কিন্তু উসাইট তৈরি হয়েছে, যেটা ফলিকুলার সেল দিয়ে কিন্তু ঢাকা থাকে, যেটা প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকুল এবং প্রি ওভিউলেটরি ফলিকলস দিয়ে ম্যাচিওর ওভা একটা তৈরি হয়। ফলিকুলার গ্রো অ্যান্ড ম্যাচিওর, তাহলে ফিটাল অ্যান্ড নিওনেটাল লাইফ ম্যাচিওর যেটা হচ্ছে, অর্থাৎ ফিটাল অবস্থায় একবারে যখন জন্ম নেয়, এ ফিউ প্রাইমোডিয়াল ফলিকলস মে রিজিউম ডেভেলপমেন্ট স্পোরাডিক্যালি অ্যান্ড ইনকমপ্লিটলি। তাহলে এখানে কিন্তু সাধারণত কিছু ফলিকুলার সেলস থাকে। পিউবার্টির পর কিন্তু ফলিকুলার সেলের পরিমাণ বাড়ে এবং ফলিকুলারগুলো রেগুলার বেসিসে কিন্তু ম্যাচুরেশনের দিকে যায়। প্রাইমোডিয়াল টু প্রি অ্যান্ট্রাল ট্রান্সমিশন, তাহলে প্রাইমোডিয়াল সেল থেকে প্রাইমোডিয়াল তারপর উসাইট যেটা হচ্ছে, বিভিন্ন ডেভেলপমেন্টাল স্টেজ অফ উসাইট 1, উসাইট 2, মানে প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট, এইগুলো কিন্তু বিভিন্ন পদ্ধতিতে প্রাইমোডিয়াল থেকে প্রি অ্যান্ট্রালের দিকে যাচ্ছে, এবং প্রি অ্যান্ট্রাল থেকে অ্যান্ট্রাল ট্রান্সমিশন, অর্থাৎ পলিফারেশন অফ গ্র্যানুলোসার সেলস, এই গ্র্যানুলোসার সেলসের দিকে সংখ্যা বাড়ে, এবং গ্র্যানুলোসার সেলসের ফরমেশন অফ ফলিকুলার অ্যান্ট্রাম, অর্থাৎ একটা থলির মতো অংশ সৃষ্টি হয়, ফরমেশন অফ ফলিকুলার অ্যান্ট্রাম, যেটা ম্যাচুরেশনের দিকে আগেও এগিয়ে নিয়ে যায়। আমরা যদি স্টেজেস দেখি ছবির মাধ্যমে, তাহলে আমরা দেখতে পাবো উগোনিয়া, যেটা উগোনিয়াটা ইনিশিয়েশন অফ মিওসিস, যেটা লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, যেখানে দেহাংশে বিনিময় হচ্ছে, আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে কালো এবং সবুজের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, বডি পার্ট এক্সচেঞ্জ। ডিপ্লোটিন, যেখানে ফার্স্ট মিওটিক অ্যারেস্ট, এই এক্সচেঞ্জের এইখানে কিন্তু ফার্স্ট মিওটিক অ্যারেস্টটা হচ্ছে, এবং প্রি অ্যান্ট্রাল বা অ্যান্ট্রাল গ্রোথ এখানে কিন্তু তৈরি হবে বা সৃষ্টি হবে। যে গ্রোথ ফ্যাক্টরটা কিন্তু আসবে কিন্তু বিভিন্ন এক্সটার্নাল কিছু হরমোনের ফলে কিন্তু সৃষ্টি হবে, এবং এই অ্যারেস্টের পর এই অবস্থায় কিন্তু থেকে যাবে, এবং পিউবার্টি বা এলএইচ সার্জ যখন হবে, অর্থাৎ এলএইচ লিউটিনাইজিং হরমোন যখন পিউবার্টির সময় পাওয়া যাবে, তখন অ্যান্ট্রাল গ্রাফিয়ান ফলিকেল, তাহলে গ্রাফিয়ান ফলিকেলে তৈরি হবে, এবং তারপর মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 হবে, যেটা মিওসিস 1 এর মধ্যে পড়ছে, অর্থাৎ রিজাম্পশন অফ মিওসিস। তাহলে মিওসিস শুরু হবে, মিওসিস শুরু হয়ে এইখানে এসে অ্যারেস্ট হয়ে যাবে বা থেমে যাবে, আবার রিজাম্পশন বা মিওসিস শুরু হবে যখন পিউবার্টি আসবে, এবং শুরু হওয়ার পর মিওসিস 2 শুরু হবে প্রি ওভিউলেটরি গ্রাফিয়ান ফলিকেল। তাহলে 3টে ধাপ আছে। প্রথম যে লাইনটা আছে সেটা হচ্ছে আপ টু বিফোর পিউবার্টি, যেখানে মিওটিক অ্যারেস্ট হয়ে রয়ে যাবে। যেই এলএইচ সার্জ বা লিউটিনাইজিং হরমোন পাওয়া যাবে, যে এক্সটার্নাল হরমোনের পক্ষে এক্সটার্নাল হরমোনের প্রভাবে এরা কিন্তু আবার মিওসিসটা চলতে থাকবে, মেটাফেজ 1, টেলোফেজ 1 পর্যন্ত যাবে, মেটাফেজ 1 থেকে টেলোফেজ 1 পর্যন্ত, এবং মিওসিস 2 শুরু হবে প্রি ওভিউলেটরি গ্রাফিয়ান ফলিকল। যখন ওভিউলেশন হবে ঠিক তার আগে থেকে কিন্তু শুরু হবে মিওসিস 2, যতক্ষণ না ওভিউলেশন হচ্ছে সেকেন্ড মিওটিক অ্যারেস্ট হয়ে থাকবে।
এবং ওভ্যুলেশন হওয়ার পর ওভ্যুলেশন হওয়ার পর সেকেন্ড মিওটিক অ্যারেস্ট হয়ে থাকবে। যেই ফার্টিলাইজেশন হবে মেটাফেজ 2টা কিন্তু মেটাফেজ 2তে যে অ্যারেস্ট হয়েছিল এটা কিন্তু অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2তে কমপ্লিট হবে। এবং কমপ্লিট হওয়ার পর প্রোনিউক্লিয়াস জাইগোট অর্থাৎ ফার্টিলাইজেশনের যে মেল প্রোনিউক্লিয়াস এবং ফিমেল প্রোনিউক্লিয়াস সেটা কিন্তু তো একত্রিত হয়ে অর্থাৎ ফার্টিলাইজড করে জাইগোট তৈরি করবে। এটা হচ্ছে রোল অফ হরমোন ইন উজেনেসিস। যখন প্রাথমিক অবস্থায় থাকবে তখন কিন্তু কিছু প্যারাক্রাইন অ্যাকশন অফ সাইটোকাইনিন বা ইজিএফ অর্থাৎ এমব্রায়োনিক গ্রোথ ফ্যাক্টর যাকে বলে, তো সেই রকম কিছু গ্রোথ ফ্যাক্টর ওভারিকে ম্যাচিওর করতে সাহায্য করবে। কিন্তু পরবর্তীকালে ইন লেটার স্টেজ এফএসএইচ বা ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন বা এলএইচ লিউটিনাইজিং হরমোন, এই এফএসএইচ আর এলএইচ এই দুটো বাইন্ড করবে ফলিকুলার রিসেপ্টার্স এবং এক্সপ্রেস করবে, এবং এদের ফলেই কিন্তু বিভিন্ন এফএসএইচ যেমন গ্রানুলোসার সেলকে অ্যাক্টিভেট করে এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে। এলএইচ রিসেপ্টর অন থিকা সেলস অ্যান্ড্রোজেন অ্যান্ড ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে এলএইচও। তাহলে estrogen can bind granulosa cells and stimulates their proliferation, and together with FSH stimulate the appearance of LH receptors on the outer layer of granulosa cells, critical for the entry of the pre-ovulatory phase of follicular growth. তাহলে মেইন যে হরমোন হচ্ছে সেটা হচ্ছে এফএসএইচ আর এলএইচ। এফএসএইচ আর এলএইচ কিন্তু এই গ্রানুলোসা সেল আর থিকা সেলের উপর কাজ করে এবং ইস্ট্রোজেন হরমোন এবং অ্যান্ড্রোজেন হরমোন কিছুটা হলেও ক্ষরণ করতে সাহায্য করে, এবং এটা হচ্ছে পুরো হরমোন রেগুলেশন অফ উজেনেসিস। একই রকম স্পার্মাটোজেনেসিসের মতো উজেনেসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস, জার্ম সেলস অ্যাপোপ্টোসিস ডিউরিং ফেটাল ওভারিয়ান ডেভেলপমেন্ট। তাহলে কিছু সেল যখন ম্যাচুরেশন হয় তখন কিন্তু কিছু সেল মারা যায়, প্রোগ্রাম সেল ডেথ। তাহলে প্রোগ্রাম সেল ডেথ হওয়ার কারণই হচ্ছে যখন কোনো কারণে ডিউরিং দ্য ম্যাচুরেশন কোনো সেল সঠিকভাবে প্রলিফারেশন করছে না, তার ডিএনএ ড্যামেজ হয়েছে বা কোনো রকম কোনো প্রবলেম হয়েছে সেলের মধ্যে বা ডিএনএ রিপেয়ার করা যাচ্ছে না, যে প্রবলেমটা হয়েছে সেইখানে কিন্তু অ্যাপোপ্টোসিসটা দেখা দেবে, অর্থাৎ সেই সেলগুলোকে অটোমেটিকলি মারা যাবে সেই সেলগুলো। এবং এই অ্যাপোপ্টোসিসটা কিন্তু হওয়ার ফলে নাম্বার অফ সেলস কিন্তু যতটা প্রয়োজন ততটাই কিন্তু রাখবে, তার বেশি হতে দেবে না। যদি সংখ্যায় বেশিও হয় সেখানেও কিন্তু স্টক যেটা প্রয়োজন তার বেশি হলেও কিন্তু অ্যাপোপ্টোসিস হবে। কম্প্যারিজন বিটুইন স্পার্মাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস। এখানে সিমিলারিটি হচ্ছে ফেজেস অফ গ্যামেটোজেনেসিস। এখানে মাইটোটিক ফেজ, প্রলিফারেটিভ ফেজ দুটোর ক্ষেত্রে দেখা যাবে। তাহলে মিওসিস, মাইটোটিক অফ স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটোগোনিয়া অ্যান্ড উগোনিয়া। স্পার্মাটোগোনিয়া অ্যান্ড উগোনিয়া অর্থাৎ মাইটোটিক প্রলিফারেটিভ ফেজ, যেটা নাম্বার অফ সেল ইনক্রিজ হবে, সেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই দেখা যাবে। এখানে ক্রোমোজোম নাম্বার অফ ক্রোমোজোম আর ক্রোমোজোম কন্টেন্টের কোনো পরিবর্তন হবে না। গ্রোথ ফেজ দুজনেরই দেখা যাবে। ইনক্রিজ ইন সাইটোপ্লাজমিক ভলিউম অফ স্পার্মাটোগোনিয়া অর উগোনিয়া টু বিকেম স্পার্মাটোসাইট 1 অর উসাইট 1 রেসপেক্টিভলি। তাহলে গ্রোথ ফেজ কিন্তু দুজনেরই দেখা যাবে। মিওটিক ফেজ যেটা মেকানিজম অফ মিওসিস ফেজ যেটা মিওসিস ফেজ, মেকানিজম অফ মিওসিস কিন্তু দুজনেরই দেখা যাবে। এবার ডিফারেন্সেস কি? ডিউরেশন অ্যান্ড টাইমিং অফ গ্যামেটোজেনেসিস। কার কখন গ্যামেট তৈরি হচ্ছে সেই ডিফারেন্ট কিন্তু ডিউরেশন অফ টাইমিং, কারো দুজনের সময়ের কিন্তু পার্থক্য আছে। ডিউরেশন অফ প্রলিফারেটিভ ফেজ দেখা যাবে ঠিকই, কিন্তু প্রলিফারেটিভ ফেজের ডিউরেশন সেটাও কিন্তু ডিফারেন্ট। ইম্পর্টেন্ট অফ গ্রোথ ফেজ অ্যান্ড টাইমিং অফ দ্য ডিফারেন্সিয়েশন ফেজ। তাহলে গ্রোথ ফেজ এবং ডিফারেন্সিয়েশন ফেজের যে টাইমিং কখন হচ্ছে, পার্টিকুলার কোন টাইমে, সেটা কিন্তু ডিফারেন্স আছেই। টাইমিং অ্যান্ড রেজাল্ট অফ মিওসিস। তাহলে এই যে মিওটিক অ্যারেস্টগুলো হচ্ছে ডিফারেন্ট টাইমসে, এবং মিওটিকের রেজাল্ট কি হচ্ছে মিওসিসের ফলে, যেমন এর পোলার বডি তৈরি হচ্ছে, পোলার বডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভলিউমের ডিফারেন্সিয়েশন হচ্ছে। কারণ যখন আমরা দেখছি স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে স্পাম তৈরি হচ্ছে এবং সবাই কিন্তু ইকুয়াল সাইজ, কিন্তু আমরা যখন উজেনেসিসের ক্ষেত্রে দেখছি তখন আমরা দেখছি ওভাম যেটা হচ্ছে ম্যাচিওর ওভাম একটা মাত্র, সেটা কিন্তু বিগার সাইজ, বাকিগুলো পোলার বডি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রোডাক্ট কিন্তু একই হচ্ছে না। তাহলে সিনসাইটিয়া বিটুইন স্পার্মাটোজেনিক সেল টাইপ, সেল কানেক্টেড থ্রু দ্য সাইটোপ্লাজমিক ব্রিজেস। তাহলে স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে যখন স্পাম তৈরি হচ্ছে তখন কিন্তু তারা সাইটোপ্লাজমিক ব্রিজের
মতো অংশে তারা যেমন মাইক্রোটিউবিউলস থাকে তাদের দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে, যেটা উজেনেসিসের ক্ষেত্রে থাকছে না। এরকম কিছু কিছু ডিফারেন্ট কিন্তু স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসের দেখা যায়। এটা আমাদের টোটাল আমাদের যেটা টু সেক্সেস ডিফারেন্সিয়েট আমরা সেটা দেখব। যেটা আমরা দেখছি ডিপেন্ড অন এন্ডোক্রিন অ্যাক্টিভিটি অফ দ্য ফিটাল টেস্টিস, যে আমরা যে স্পারমাটোজেনেসিস আর উজেনেসিস পড়লাম সেটা হচ্ছে টু ডিফারেন্ট ইউনিপোটেনশিয়াল প্রিকারসার্স, যেটা উলফিয়ান ডাক্ট যদি হয় মেল, মুলেরিয়ান ডাক্ট হলে ফিমেল। যেটা আমরা দেখছি যে এমআইএস বা এএমএইচ, যেটা টেস্টোস্টেরন সার্টোলি সেল থেকে বেরোচ্ছে এবং টেস্টোস্টেরন লেডিক সেল থেকে টেস্টোস্টেরন বেরোচ্ছে এবং এর ফলে কিন্তু মেল হচ্ছে। আর যদি এটা না হয় তাহলে কিন্তু মুলেরিয়ান ডাক্ট থেকে ফিমেল হবে। এবং ওয়ান বাই পোটেনশিয়াল প্রিকারসার যদি অ্যান্ড্রোজেন বেরোয় তাহলে মেল হবে, যেহেতু টেস্টোস্টেরন এটা অ্যান্ড্রোজেন হলে মেল হবে। এবং যদি ফিমেল হয়, অ্যান্ড্রোজেন যদি না হয় ফিমেল হবে, তাহলে এদের ক্ষেত্রে ইন্টারনাল জেনেটিলিয়া তৈরি হবে, যেমন এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনার ফিলাস, ভেসিকেলস, এটা মেলের ক্ষেত্রে, ওভিডাক্ট, ইউটেরাস, সার্ভিক্স এটা ফিমেলের ক্ষেত্রে হবে। আর অ্যান্ড্রোজেনের এক্সটার্নাল জেনেটিলিয়ার ক্ষেত্রে স্ক্রোটাম, পেনিস এগুলো মেলের ক্ষেত্রে, এবং লেবিয়া, ক্লিটোরিস এগুলো ফিমেলের ক্ষেত্রে তৈরি হবে। তাহলে এই টোটাল পদ্ধতিতে স্পারমাটোজেনেসিস এবং ইউজেনেসিস পদ্ধতিতে, অর্থাৎ যেটা টোটাল একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, এর ফলে কিন্তু মেল এবং ফিমেল ডিফারেন্সিয়েট হচ্ছে এবং প্রোডাকশন অফ গ্যামেটস হচ্ছে। থ্যাংক ইউ।